গড, এটা আমাদের জন্য একটা কেক রাখা হয়েছে। বলবো আর কত রকম সারপ্রাইজ পাবো। নমস্কার সবাইকে, আমাদের চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো সবাই যে আজকে আমরা কোথায় যেতে চলেছি। তো এই ব্যাপারেই পুরো ব্লগটা, তোমরা ব্লগটা পুরোপুরি দেখতে থাকো। আমরা প্রচুর এনজয় করবো আর তোমাদেরকে জানাবো আমরা কিভাবে বালি গেলাম, আর তোমরা যদি যাও সেটা তোমরা কিভাবে যাবে। ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য খুব ইনফরমেটিভ হবে আর খুব হেল্পফুল হবে। আর ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবে। ভগবানের নাম করে, বাবা মায়ের, শ্বশুর শাশুড়ি মায়ের আশীর্বাদ নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আমাদের ক্যাব এসে গেছে, আমরা আমাদের বাড়ি থেকে যাত্রা শুরু করে দিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো চলো আবার এয়ারপোর্টে গিয়ে কথা হবে। আজ 10ই এপ্রিল 2026 আর ঘড়িতে সময় সন্ধ্যা 6টা প্রায়। আজ আমরা কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে রাত 12টা 40-এর MH0185 ফ্লাইটে যাচ্ছি আমার এবং ইমনের ড্রিম ডেস্টিনেশন বালি। হাতে এখনও 6 ঘন্টা সময় বাকি আছে প্রায়, কিন্তু বোর্ডিং, ইমিগ্রেশন আর চেকিংয়ের 3 ঘন্টা সময় বরাদ্দ রেখে আমাদের এক্ষুনি পৌঁছে যেতে হবে কলকাতা এয়ারপোর্টে। আমরা এখন কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এন্টার করলাম জাস্ট। এখন বাজে ঘড়িতে 8টা 20। এখনও আমাদের মালয়েশিয়া এয়ারলাইন্সের কাউন্টার এখন ওপেন হয়নি, 8টা 40-এ ওপেন হবে, তো সেই জন্য আমরা ওয়েট করছি। আর আমরা এই যে আমাদের এই দুটো ছোটো লাগেজ হয়েছে, বেশি কিছু নিইনি আমরা খুব করে মজা করার ভীষণ এক্সাইটেড। আমরা ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট করে, আর ইমিগ্রেশনে কী লাগলো, কী লাগবে, কোথায় আমরা গেলাম, কীভাবে চেক ইন কমপ্লিট করলাম, সব আমরা জানাবো। কলকাতা থেকে যখন আমাদের ফ্লাইট MH0185 টেক অফ করলো, তখন ফ্লাইটের উইন্ডো দিয়ে আমাদের প্রাণের শহর কলকাতাকে অন্ধকারে আলোর অলংকারে সুসজ্জিত এক সুন্দরী রাজকন্যার মতো দেখতে লাগছিল। এখন ঘড়িতে বাজে 1টা 10 আর একটু ঘুম পাচ্ছি। আর আমরা যতই মেঘের গহ্বরে প্রবেশ করছিলাম, ততই আমাদের এক্সাইটমেন্টের পারদটা আস্তে আস্তে ওপরের দিকে উঠছিল। মনে তো ভাবছিলামই আমাদের চেনা জানা কলকাতা তথা ভারতবর্ষ থেকে আমরা পাড়ি দিয়ে ফেলেছি এক অজানা উপদ্বীপের দিকে। জানি না আমাদের যাত্রাপথ কেমন হবে, জানি না সেই দ্বীপের মানুষজনের ব্যবহার, তাদের খাওয়া দাওয়া, তাদের পোশাক আশাক এবং সেই দেশের পরিবেশ কেমন হবে। এসব কিছু চিন্তা তো একটু মনে হচ্ছিলই, কিন্তু তার সাথে সাথেই আমাদের এক্সাইটমেন্টটা ছিল প্রবল, কারণ আমাদের আরও একটা ড্রিম কমপ্লিট হতে চলেছিল। ফ্লাইট চলতে শুরু করার কিছুক্ষণ বাদেই চলে এলো আমাদের ডিনার, যেটা আমাদের টিকিটের সঙ্গেই ইনক্লুডেড ছিল। এটা হচ্ছে ইমনের ননভেজ খাবার। কি দিয়েছে ইমন একটা করে খুলে দেখাও একটু ক্যামেরা। এটা হচ্ছে সাম কাইন্ড অফ একটা আচার, এটা আফটার মিট খাবার পরে। কিছু স্যালাড দিয়েছে, স্যালাডে হয়েছে শসা, গাজর, পাতিলেবু। এটা সামথিং একটা পায়েস টাইপস কিছু দিয়েছে ডেজার্টে। এটা দিয়েছে দই, আই গেস, ইয়েস দই। এটা দিয়েছে সল্টেড পিনাট, জল দিয়েছে, দুটো পরাঠা, ফ্রাইড রাইস, চিলি চিকেন আর একটা শাক। মোটের ওপরে আমাদের এই রাত্রির ডিনারটা খুব সুন্দর দিয়েছে মালয়েশিয়া এয়ারলাইন্স, ভীষণ সুন্দর। আমরা খুব এক্সাইটেড আছি। আর আমি দেখবো আমাকে পেজে কি দিয়েছে, জল, দই, সেম স্যালাড,
রোস্টেড পিনাট, আফটার মিট দিয়েছে একটা খাবার পরে খাওয়ার জন্য। আর ভেজে দিয়েছে আমাকে পরাঠা, এটা একটা সামথিং কিছু ভেজ তরকারি আছে, এটা সাদা ভাত আর একটা শাক। আর এখানে সফট ড্রিঙ্কস আর হার্ড ড্রিঙ্কসও কিন্তু প্রোভাইড করছে, যেটার মধ্যে আমরা একটাও নিচ্ছি না, কিন্তু দেখিয়ে দিচ্ছি। মেঘের মধ্যে থেকে ফ্লাইটের উইন্ডো ভেদ করে আগত দিনের প্রথম সূর্যরশ্মির দ্বারা ঘুম ভাঙলো আমার। যেহেতু আগের রাতে আমাদের ফ্লাইট ছিল, তাই যাত্রাপথে কখন যে আমার চোখ লেগে গিয়েছিল বুঝতে পারিনি। দীঘা, পুরী বা টাইগার হিলে সানরাইজ বেশ কয়েকবার দেখার এক্সপিরিয়েন্স ছিল আমাদের, কিন্তু কমলা রঙের পরদে মোড়া মেঘ ভেদ করে দিনের শুরুর সূর্যদেবের প্রথম দর্শনে মুগ্ধ হলাম আমরা। তারপর এসে গেলাম আমাদের গন্তব্যস্থল কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কলকাতা থেকে প্রায় 4 ঘন্টা সময় ধরে 2650 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছালাম এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত মালয়েশিয়ার কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। মালয়েশিয়া বেসিক্যালি দুটি ভূখণ্ডে বিভক্ত, পূর্ব মালয়েশিয়া এবং পশ্চিম মালয়েশিয়া। কুয়ালালামপুর মালয়েশিয়ার পশ্চিম মালয়েশিয়া বা মালয় উপদ্বীপে অবস্থিত। কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করে কুয়ালালামপুর যাওয়ার সময় ফ্লাইট মূলত বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গলের ওপর দিয়ে দীর্ঘ পথ অতিক্রম করার পরের অংশে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে যাওয়ার সময় আন্দামান সাগর অতিক্রম করে। কুয়ালালামপুর পৌঁছানোর ঠিক আগে ফ্লাইটটি মালাক্কা প্রণালী বা স্ট্রিট অফ মালাক্কা অতিক্রম করে মালয় উপদ্বীপে প্রবেশ করে কুয়ালালামপুর পৌঁছালো। এই পুরো 2650 কিলোমিটার এর যাত্রাপথ অতিক্রম করতে সময় লাগলো প্রায় 4 ঘন্টা। একটা বিদেশে এই প্রথম পা রাখলাম, মালয়েশিয়া কুয়ালালামপুর এয়ারপোর্টে আমরা এসেছি। আমাদের আরেকটা ফ্লাইট ধরে যেতে হবে বালি। আমরা এখন মালয়েশিয়া কুয়ালালামপুর এয়ারপোর্টে আছি। আমরা সকাল 6টা নাগাদ এখানে নেমেছি। আমরা যখন কলকাতা এয়ারপোর্টে ছিলাম, ওখানে ইমিগ্রেশন আর চেক ইন যে প্রসেসটা ছিল ওটা নিয়ে বলবো ভীষণই সহজ ছিল, খুব একটা বেশি চেক ইন টাফ ছিল না। শুধুমাত্র ইমিগ্রেশন এটা জিজ্ঞেস করলো যে তুমি কী করো আর কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, ব্যাস, দ্যাটস ইট, আর কিচ্ছু হয়নি। আর মালয়েশিয়া এয়ারপোর্টটা বলতে গেলে কি বলবো, ভীষণ ভীষণ সুন্দর, এত সুন্দর আর এত বিশাল এয়ারপোর্ট। তোমরা দেখো, আমি জাস্ট ভিডিওটা দেখাচ্ছি। মালয়েশিয়া থেকে ডিপিএস যাওয়ার আমাদের ইমেজ 0851 ফ্লাইটের সময় ছিল মালয়েশিয়া দেশের সময় অনুযায়ী দুপুর 12টা 25। আমরা যেহেতু সকাল 6টায় কুয়ালালামপুর এয়ারপোর্টে ল্যান্ড করেছি, তাই আমাদের ওয়েট করতে হবে প্রায় 6 ঘন্টা। একটু বলে রাখি, তোমরা যারা ব্রেক জার্নি করে আসবে তারা অবশ্যই মাথায় রাখবে যেন ব্রেক জার্নির দুটি ফ্লাইটের মধ্যে 2 থেকে 3 ঘন্টার গ্যাপ থাকে কমসে কম, কারণ পরের ফ্লাইট ধরার আগে ইমিগ্রেশন, সিকিউরিটি চেকিং, টার্মিনাল চেঞ্জের স্টেপ থাকে। মালয়েশিয়া থেকে আমাদের ইমিগ্রেশন আর চেক ইন কমপ্লিট। এখানের চেক ইন ইমিগ্রেশন আরও ইজি করে দিয়েছে। শুধুমাত্র আমাকে জিজ্ঞেস করলো যে কোথায় যাচ্ছেন, বালি। আমি শুধু বললাম হ্যাঁ। বলছে কতদিন থাকবেন, আমি বলে দিলাম এতদিন থাকবো। ও রিটার্ন করছেন, আর কলকাতা থেকে ডিরেক্ট ইন্ডিয়া ফিরবেন নাকি এখান থেকে ভাই ফিরবেন, ব্যাস এইটুকুই। আর কিচ্ছু, কোনো ইমিগ্রেশনের কোনো ঝামেলা নেই। ফ্লাইটে চলে এসেছে। আর আমরা এখন তাহলে যেতে চলেছি আমাদের ড্রিম ডেস্টিনেশন বালি। কুয়ালালামপুর থেকে বালির ডিপিএস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দূরত্ব 1960 কিলোমিটার প্রায়। ফ্লাইটে পৌঁছাতে আমাদের সময় লাগলো ওই 3.5 ঘন্টা মতো। কুয়ালালামপুর থেকে বালি যাওয়ার পথে বিমানটি মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপপুঞ্জের ওপর দিয়ে উড়ে গেল। এই যাত্রাপথে 3টি সমুদ্রকে অতিক্রম করতে হয়। প্রথমেই কুয়ালালামপুর থেকে উড্ডয়নের পরেই বিমান মালাক্কা প্রণালী পার করে। এটি মালয় উপদ্বীপ এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মাঝে অবস্থিত বিশ্বের অন্যতম ব্যস্ত একটি নৌপথ। তারপর যাত্রাপথের সবচেয়ে বড় অংশটি জাভা সাগরের ওপর দিয়ে কাটে। তারপর ফ্লাইটে ওঠার কিছুক্ষণ পরেই চলে এলো আমাদের লাঞ্চ।
আর লাঞ্চটা ছিল খুব খুব ডেলিশিয়াস। বাটার এগুলো ছাড়াও ফ্লাইটে সফট ড্রিঙ্কস, জল এবং হার্ড ড্রিঙ্কসের মতো পানীয় অ্যাভেলেবেল। তোমরা চাইলে একাধিকবার তার স্বাদ নিতে পারো। সুমাত্রা এবং জাভা দ্বীপের উত্তর পাশ যাওয়ার সময় নিচে বিশাল জাভা সাগর দেখতে পাচ্ছিলাম আমরা। আবহাওয়া পরিষ্কার ছিল বলে নীল জলরাশির ওপর অসংখ্য ছোট ছোট দ্বীপের দৃশ্য বেশ সুন্দর লাগছিল তখন। তারপর বালিতে অবতরণের ঠিক আগেই বিমানটি বালি সাগরের ওপর দিয়ে যায়। এটি জাভা সাগরেরই একটি অংশ, বালির উত্তর উপকূল ঘেঁষে অবস্থিত। তার কিছুক্ষণ পরেই বালির ডেনপাসার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করলো আমাদের ফ্লাইট MH714। এবার পালা চেক ইনের। যেহেতু আমরা ইন্ডিয়া থেকেই প্রয়োজনীয় কারেন্সি এক্সচেঞ্জ করিয়ে এনেছি, তাই এখানে আর কারেন্সি এক্সচেঞ্জ করতে হবে না আমাদের। তোমরা যারা বালি আসবে ভাবছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা পারলে ইন্ডিয়া থেকেই কারেন্সি এক্সচেঞ্জ করে নিয়ে এসো, আর না হলে এখানে ডলার নিয়ে এসো, তাহলে ডলারের প্রাইসটা ভালো পাওয়া যায়। আর তোমরা যারা কারেন্সি বালিতেই এক্সচেঞ্জ করাবে ভাবছো তাদের উদ্দেশ্যে বলি, তোমরা এয়ারপোর্টে কারেন্সি এক্সচেঞ্জ না করিয়ে এয়ারপোর্টের বাইরে বা বালিতে তোমরা যেখানে থাকবে সেই লোকাল এরিয়ায় অনেক কারেন্সি এক্সচেঞ্জের শপ থাকবে, তোমরা সেখান থেকে কারেন্সি এক্সচেঞ্জ করাতে পারো। কারণ এয়ারপোর্টের তুলনায় এয়ারপোর্টের বাইরে কারেন্সি এক্সচেঞ্জের শপে কারেন্সি এক্সচেঞ্জের ভ্যালুটা ভালো পাওয়া যায়। আমরা এখন জাস্ট বালি ডিপিএস এয়ারপোর্টে ল্যান্ড করলাম, আর এবার আমরা যাবো আমাদের ব্যাগগুলো কালেক্ট করতে। আর ডিপিএস এয়ারপোর্টে একটু দেখিয়ে দিই। বাড়ি এয়ারপোর্টে পৌঁছালাম, বাইরে বেরিয়ে পড়েছি। আমরা একটা এখানে চলার মতো সিম কার্ড নিয়ে নিয়েছি। ইনি আমাদের জন্য অপেক্ষা করছিলেন, এসে গেছেন। এই যে আমার ওয়াইফ। আমরা থ্যাংক ইউ। ওয়েলকাম করা হলো বালিতে। তোমরা যদি আমাদের মতো এরকম লাক্সারিয়াসভাবে বালি ঘুরতে চাও তাহলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো অন্নপূর্ণা হলিডেজের সুমনদাকে। সুমনদার নাম্বার আমি এই ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশানে শেয়ার করলাম। আমরা বালি ডিপিএস এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি। হোটেলটা আজকে আমরা কুটাতে থাকবো, 4 স্টার হোটেল। ওটা হোটেলে গিয়েও দেখাবো সেটা। আর এখন আমরা বসে আছি, এটা আমাদের সারথি বলবো। ফার্স্ট ইন্টারাকশনে আমরা প্রচণ্ড ইমপ্রেসড। আর আমাদের এরকম এই যে মালা পরিয়ে বরণ করেছে, এরকম জলের বোতল দিয়েছে একটা করে ওয়েলকামে। আর যেটা দেখাবো সেটা হচ্ছে বালি শহরটাকে। এই যে দেখালাম, পরিষ্কার পরিচ্ছন্ন সিটি, বালি সিটি, কোথাও একটু নোংরা নেই। আর এটাই আমাকে প্রথমে ইমপ্রেস করে দিয়েছে আমাদের দুজনকেই। কি বলো? আমরা এখন বাড়িতে 8 দিন কাটাবো, দেখবো পুরো বাড়িটাকে যতটা পারি এক্সপ্লোর করার চেষ্টা করব, আর যতটা পারি ব্লগের মাধ্যমে দেখাবার চেষ্টা করবো, যাতে তোমরা যদি কখনো আসো তোমাদের ক্ষেত্রে একটু সুবিধা দিতে পারি। আর আমাদের ভিডিওটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। এরপর চলে এলাম আমাদের 4 স্টার হোটেল ফায়ারফিল্ড বাই ম্যারিয়ট। প্রথমে তোমাদের হোটেলের একটা ওভারভিউ দিয়ে দিই, তারপর আমরা আমাদের রুম ট্যুর করাবো। আর এই হোটেল দেখাতে দেখাতে তোমাদের সাথে এখানকার লোকাল সিম কেনার গল্পটা একটু বলি।
এবার আমাদের একটা লোকাল সিম কার্ড কিনতে হবে, না হলে খুব সমস্যায় পড়তে হতে পারে। সিম কার্ডটা তোমরা এয়ারপোর্ট থেকেই নিতে পারো, কারণ এয়ারপোর্টের বাইরে সিমের দাম আর এয়ারপোর্টের ভেতরের সিমের দামের খুব একটা বেশি পার্থক্য নেই। আমরা একটা সিম কার্ডে রোমিং SMS প্যাক করিয়ে নিয়ে এসেছিলাম, যাতে এমার্জেন্সি সিচুয়েশনে যদি কোনো ওটিপির দরকার হয় তাহলে আমরা কাজ চালিয়ে নিতে পারি। আর একটা লোকাল সিম কার্ড এখান থেকে কিনলাম, যার দাম পড়লো 2,50,000 IDR, অর্থাৎ 2.5 লক্ষ ইন্দোনেশিয়ান রুপে, যার ভারতীয় রুপির মূল্যে 1360 টাকা প্রায়। সিমে পেলাম 50 মিনিট লোকাল কল এবং 21 GB ডেটা 10 দিনের জন্য। এটা হলেই আমাদের হয়ে যাবে, কারণ হোটেলে তো ওয়াইফাই আছেই। যদি কাউকে কল করার প্রয়োজন হয় তাহলে সেটা আমরা হোটেল থেকে হোটেলের ইন্টারনেট ব্যবহার করে হোয়াটসঅ্যাপ কল করেই করে নিতে পারবো। আর বাইরে যতক্ষণ থাকবো তার জন্য সেই 10 দিনের 21 GB ডেটা এনাফ। আর আমাদের যিনি গাড়ি করে পুরো ট্যুরটা করাবেন, ওনাকে প্রয়োজন মতো কল করার জন্য 50 মিনিট লোকাল কলের সুবিধাটাও এনাফ বলে আমাদের মনে হয়েছে। তাই আমরা এই প্যাকটাই নিয়েছি। এর থেকেও বেশি প্যাকের সুবিধা রয়েছে, তোমরা তোমাদের প্রয়োজন মতো সেই প্যাক যুক্ত সিম কার্ড নিতে পারো। আমাদের রুমে এন্টার করতেই এটা হচ্ছে আয়না, কিন্তু এটা ওয়ার্ড্রোব তার সাথে খোলা যায়। ওয়ার্ড্রোবে যে ইস্ত্রি করার ব্যবস্থা রয়েছে, ওয়ার্ড্রোবের ভেতরে অনেকটা জায়গা, অনেক কিছু জিনিস রাখার জন্য। এটা ওয়ার্ড্রোবের লাইট, এটা জ্বালে এরকম লাইট জ্বলে যাচ্ছে ভিতরে, ভীষণ সুন্দর দেখতে, একদম 4 স্টার হোটেল যেমন হওয়া উচিত একদম সেরকমই। আর এটা হচ্ছে টিভি। আর এইটা হচ্ছে আমাদের খুবই বড় কিং সাইজ বেড। বেডের দুপাশে এরকম সাজানো রয়েছে আলো দিয়ে। আর বেডে রয়েছে দুটো তোয়ালেকে এইভাবে ময়ূরের মতো করে আমাদেরকে ওয়েলকাম করা হয়েছে। আর এখানে লিখে দেওয়া হয়েছে একটা নোটে, হ্যাপি হানিমুন, ইটস ইয়োর প্লেজার টু রিফ্রেশ ইয়োর রুম, থ্যাংক ইউ সো মাচ। এইটা হচ্ছে আমাদের একটা প্রসাধনের জন্য আয়না বা ড্রেসিং টেবিল বলা যেতে পারে। আর আয়নাতে লেখা রয়েছে হ্যাপি হানিমুন, মিস্টার অ্যান্ড মিসেস সামন্ত, হোপ ইউ এনজয় ইয়োর মোমেন্ট উইথ আস, থ্যাংক ইউ এগেন। আর এখানে রাখা রয়েছে একটা নোট, যেখানে লেখা রয়েছে, ডিয়ার মিস্টার সোমনাথ সামন্ত অ্যান্ড মিসেস ইমন সামন্ত, প্লিজ কাইন্ডলি চেক ইউর মিনি বার, উই হ্যাভ সামথিং স্পেশাল ফর ইউ। ওয়ার ইজ মিনি বার? কোথায় মিনি বার আছে তুই বুঝতে পারছি না, এটা কি মিনি বার? ওকে, এখানে একটা ফ্রিজ রয়েছে, আমি জানি না এটা কি মিনিবার বলছে কিনা, আমি এটাকে ওপেন করছি। ও মাই গড, এটা আমাদের জন্য একটা কেক রাখা হয়েছে। বলবো আর কত রকম সারপ্রাইজ পাবো, দুর্দান্ত দুর্দান্ত, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে আমাদের ওয়াশরুমটা খুললেই সামনে প্রসাধনের জন্য আয়না, বেসিন, আর এখানে কি জানি না, এটা ব্যবহারের জন্য কোনো একটা কাগজ দিয়েছে কিছু ফেলবার জন্য মেবি। এটা বক্সটায় দেখছি কি আছে বক্সটায়, ও আচ্ছা, এটা হচ্ছে হেয়ার, ওই এটা দিয়েছে দুজনকে দুটো ব্রাশ আর গ্লাস আছে দুটো। গ্লাস দুটো কেন আছে সেটা আমার জানা নেই ঠিক। আর এখানে আছে একটা ওয়েস্ট বেসিন, এখানে ওয়েস্টার্ন কোমার, এখানে টিস্যু পেপার, এখানে একটা টিস্যু পেপার আছে, এখানে ছোট ছোট দুটো টাওয়াল আছে, এখানে রয়েছে ভেতরে হেয়ার ড্রায়ার, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই যে রয়েছে হেয়ার ড্রায়ার। আর এখানে রয়েছে একটা বড় টাওয়েল, এখানে রয়েছে আরো টিস্যু পেপার একটা। এটা আলাদা করে একটা বাথ নেওয়ার জায়গা করে দেওয়া আছে, যেমন হচ্ছে এটা এখানে বসে সাবান মাখা যাবে। এটা রয়েছে উপরে এইভাবে রয়েছে একটা শাওয়ার, এখানে রয়েছে হ্যান্ড শাওয়ার। আর এখানে গিজার কিন্তু কোথাও দেখতে পাওয়া যাবে না, কারণ গিজার এখানে সেন্ট্রাল আছে। এই কলের সুইচটা ডান দিকে ঘোরালে গিজার অন হয়ে যাবে, বাঁ দিকে ঘোরালে গিজার অফ হয়ে যাবে। আর এখানে ব্যবহারের জন্য রাখা রয়েছে শ্যাম্পু, সাবান, রয়েছে হ্যান্ড ওয়াশ। তো আমার খুব 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 ভালো লেগেছে। পরে চলো এবার দেখি আজকে কোথায় বেরোনো যায়। তো আজকে আমরা হোটেলে চেক ইন করার পর, আজকে আমাদের আগেই বলছিলাম যে কোনো অ্যাক্টিভিটিস নেই, সেই জন্য আমরা দুজনে ঠিক করলাম আমরা এখানে একটু বাইরে থেকে আজকে ডিনারটা করবো। আজকে ঘরে মানে হোটেলে ডিনারটা করবো না, বাইরে থেকেই করবো, দেখবো এখানকার লোকাল ফুড কেমন খেতে। কুইন্স তান্দুর বলে আমরা একটা রেস্টুরেন্ট ঠিক করেছি, ওই কুইন্স তান্দুর রেস্টুরেন্টে আমরা এখন খেতে যাচ্ছি হেঁটে হেঁটে দুজনে মিলে। আমাদের খুব ভালো লাগছে দুজনে মিলে এরকম হাঁটতে। আমরা চলে এসেছি কুইন্স তন্দুরে, যেটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এটা দিয়ে আজকে আমরা ডিনার করবো। চলো গিয়ে দেখা যাক এখানকার খাবার কিরকম। চলে এসেছি আমরা কুইন্স তন্দুর রেস্টুরেন্টে।
এখানে অ্যাটমসফিয়ারটা তো খুব ভালো লাগছে। এবার আমরা খেয়ে জানাবো এখানকার খাবারটা ঠিক কীরকম। আমরা আজ থেকে 7 মাস আগে আমাদের সেকেন্ড ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি কাম হানিমুন ট্রিপের প্ল্যানটা করে ফেলি এবং অফারের 8,000 টাকা মাথা পিছু মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট ফেয়ার দেখে তাড়াতাড়ি করে বুক করে ফেলি আমাদের রাউন্ড ট্রিপ 10th এপ্রিল টু 18th এপ্রিলের টিকিট। যেহেতু আমরা কলকাতা টু মালয়েশিয়া ব্রেক জার্নি করে ইন্দোনেশিয়া ডেনপাসার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামবো, তাই আমাদের ব্রেকিং জার্নি টিকিটটার প্রাইস পড়লো 8,000 টাকা মাথা পিছু। না হলে আমরা যদি ডিরেক্ট কলকাতা টু ইন্দোনেশিয়া উইদাউট ব্রেক জার্নি করতাম তাহলে আমাদের টিকিট ফেয়ার পড়ে যেত প্রায় 32,000 টাকা পার পার্সন। তাই আমাদের প্রথমেই সাজেশন এটাই যে তোমরা যদি বালি ট্রিপ প্ল্যান করো তাহলে প্রায় 6 মাস আগে থেকে ফ্লাইট ভাড়া চেক করতে থাকো এবং মালয়েশিয়া ব্রেক জার্নি করে নিও, তাহলে ফ্লাইট টিকিটের ভাড়া অনেকটাই সস্তা হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। আজকে আমরা বালির কুটা শহরে আছি। এই কুটার সম্বন্ধে যদি বলি তাহলে এগুলোই বলতে হবে। বালি দ্বীপের কুটা শহরটি তার প্রাণবন্ত এবং রঙিন নাইট লাইফের জন্য সারা বিশ্বে পরিচিত। আপনি যদি রাতে হৈহুল্লোড় বা শান্ত সমুদ্র সৈকতে সময় কাটাতে পছন্দ করেন তাহলে কুটা আপনার জন্য সব ধরনের বিকল্পই রাখে। কুটার নাইট লাইফের মূল অংশ লেগিয়ান স্ট্রিট। সন্ধ্যা নামার সাথে সাথেই এই এলাকাটি উজ্জ্বল আলো এবং গানে মুখরিত হয়ে ওঠে। এছাড়াও কতকগুলি বিশেষ বিশেষ ক্লাব আছে যেখানে আপনি সারা রাত গিয়ে আনন্দ হৈহুল্লোড় ও ডান্স করতে পারবেন। সেগুলির মধ্যে কয়েকটি জনপ্রিয় ক্লাবগুলি হলো স্কাই গার্ডেন, ইঞ্জিন রুম, প্যাডিস পাব এবং সমুদ্রের ধারে বসে রাত কাটাতে চাইলে কুটার বিচ ক্লাবগুলোও সেরা। এগুলির মধ্যে কয়েকটি জনপ্রিয় ক্লাবগুলি হলো হার্ড রক ক্যাফে বালি, আজুল বিচ ক্লাব। এই ক্লাবগুলো থেকে সমুদ্রের চমৎকার ভিউ পাওয়া যায় আর সূর্যাস্তের পর এখানকার পরিবেশ আরও মায়াবী হয়ে ওঠে। আপনি যদি ক্লাবিংয়ের চেয়ে খাওয়া দাওয়া বেশি পছন্দ করেন এবং স্থানীয় জীবন উপভোগ করতে চান তবে কুটার নাইট মার্কেট আপনার জন্য উপযুক্ত। এখানে অনেক সস্তায় ইন্দোনেশিয়ান স্ট্রিট ফুড পাওয়া যায় এবং কেনাকাটার জন্য অনেক ছোট ছোট দোকানও রাত অবধি খোলা থাকে এখানে। লেগিয়ান এবং কুটার গলিগুলিতে অনেক ছোট ছোট ক্যাফে আছে যেখানে স্থানীয় ব্যান্ডরা লাইভ মিউজিক পারফর্ম করেন এবং রাতে এখানে অনেক জায়গায় ঐতিহ্যবাহী বালিনিজ ডান্সও দেখতে পাওয়া যায়। রাতে যাতায়াতের জন্য এখানে গ্র্যাব অ্যাপ ব্যবহার করা খুবই নিরাপদ এবং সাশ্রয়ী। কুটার ক্লাবগুলো সাধারণত রাত 10টার পর থেকে বেশি জমজমায়েত হতে শুরু করে এবং ভোর পর্যন্ত চলতে থাকে। আজকের এপিসোডটা এখানেই শেষ করলাম। পরের এপিসোডে দেখাবো আমরা কুটার কোন কোন জায়গা ঘুরলাম আর কী কী অ্যাক্টিভিটি করলাম। আর তোমরা যদি বালির কুটায় আসো তাহলে ডে 1-এ তোমরা কীভাবে এনজয় করতে পারবে আর কুটার কোন কোন জায়গা ঘুরবে আর কী কী অ্যাক্টিভিটিস করতে পারবে। পরের এপিসোডটা মিস করো না কিন্তু। আজকের মতো সাইনিং অফ।